নমস্কার। এই সংলাপে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের যিনি অতিথি, সত্যি কথা বলতে কি তার কাছে তার পাশে আমি বসতে পারবো, এটাই একটা স্বপ্ন। কেননা ওর কাছে আসতে গেলে যে বিদ্যে নিয়ে আসতে হয়, আমার সেই বিদ্যে নেই, সত্যি বলছি। স্বপ্ন ছিল। আজকে আমাদের অতিথি ভাষাবিদ, গবেষক, অধ্যাপক, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর পবিত্র সরকার। স্যার, এই সংলাপের পক্ষ থেকে আপনাকে আন্তরিক প্রণাম। আমি জানি না আপনাকে আমি কি প্রশ্ন করব। আসলে আপনার যে বিস্তার, সেই বিস্তারের কাছে আমি যেতে পারবো না। আমার শুধু খুব আমরা খুব সাধারণ বাঙালি হিসেবে আমি প্রশ্ন করব আপনাকে। প্রথম প্রশ্ন, স্যার, বাংলা ভাষাটা বড় গরিব হয়ে গেল, বড় মলিন হয়ে গেল। যারা শুধুই বাংলা ভাষা জানেন, তারা তারা কেমন যেন ভীতু হয়ে গেছে, ভিড় থেকে এড়িয়ে যায়। আমি আমাকে দিয়েও সেটা উপলব্ধি করতে পারি। তো বাংলা ভাষা এই গরিব হয়ে যাওয়া, যে মলিন হয়ে যাওয়া, আপনি তো অনেকটা এর সাক্ষী যাপনের মধ্যে দিয়ে কিভাবে এসে পৌঁছলো। আপনি যদি একটু আপনার কথা বলেন। সবাইকে নমস্কার। আমার সম্বন্ধে অনেক ভালো ভালো কথা বলা হলো, বাড়িয়ে বাড়িয়ে বললো। আমার কাছে যে কেউ আসতে পারেন, আমি একটা রাস্তার লোক, এটা কোনো ব্যাপারই নয়। এখন যে প্রশ্নটা করেছে সেটা হলো একটা বিশেষ করে উপনিবেশ যেগুলো ছিল, যেখানে ব্রিটিশরা শাসন করত, ব্রিটিশ উপনিবেশ, সেখানে সমাজে একটা বিচ্ছেদ তৈরি হয়ে গেছে। সমাজে বিচ্ছেদ তৈরি হয়ে গেছে এই অর্থে যে একটা বিদেশি ভাষা শিখে একটা নতুন, যাকে বলে অভিজন বা এলিট সমাজ, এলিট সমাজ তৈরি হয়েছে। আবার সেই ভাষাটা যারা শিখতে পারেনি স্কুল কলেজে ভালো করে, বা যারা স্কুল কলেজে যেতেই পারেনি, তাদের মধ্যে একটা বিরাট দূরত্ব তৈরি হয়ে গেছে। এবং আমাদের এই যে এলিট সমাজ, যারা ইংরেজিটা শিখেছে বলেই বড় চাকরি পেয়েছে, বড় সুযোগ পেয়েছে, নেতৃত্বের জায়গায় পৌঁছেছে, আর তারা আবার এদের সম্বন্ধে একটু অবজ্ঞা পোষণ করে, যারা ইংরেজি জানে না। ফলে তারা, আমরা কথায় কথায় বাংলার মধ্যেও ইংরেজি ঢুকিয়ে দিয়ে বোঝাবার চেষ্টা করি যে আমি তোমার চেয়ে আলাদা, তোমার চেয়ে উঁচু দরের লোক। এটা সব উপনিবেশেই এরকম হয়। ওই একজনের বিএনজিএস বলে, বিলেত না গিয়ে সাহেব, এরকম লোক আছে। বিলেত গিয়ে সাহেবও আছে, বিলেত না গিয়ে সাহেবের সংখ্যাই বেশি। এখন এই বিচ্ছেদটা কাম্য ছিল না। একটা দেশের মানুষ, সকলে মানুষ সব সমান, এটা যদি আমরা ধরে নিই, আমি নিজে ধরে নিই, সম্ভাবনার দিক থেকে সমস্ত মানুষ সমান, সেখানে পরস্পর এবং সম্মানের দিক থেকে আমি তো যিনি রিক্সা চালান তাকেও সম্মান করব, যিনি বাজারে তরকারি বিক্রি করেন তাকেও সম্মান করব। আবার মানে এই সম্মানটা মানুষ হিসেবে তার প্রাপ্য। অনেকেই সেটা ভাবেন না বলেই বিচ্ছেদ এবং দূরত্বটা থাকে, এবং অন্যরা সেই কারণে একটু নিজেদের অবহেলিত, অপমানিত ভাবেন। এবং তার ফলে আজকালকার দিনে ইংরেজি মাধ্যম স্কুলে ছেলে মেয়েদের পড়ানোর একটা বিশাল ঘোর দৌড় তৈরি হয়ে গেছে। আমি যা পারিনি, আমি ভালো ইংরেজি জানি না, আমার ছেলে মেয়ে ইংরেজিটা শিখে আমাকে ছাড়িয়ে যাক, ওদের সঙ্গে টক্কর দিক, এরকম একটা ব্যাপার
হয়েছে, এটা এটা বোঝা যায়। এর জন্য যে দোষ দেওয়া আমাদেরই দোষ দেওয়া, মানে এই যারা এলিট, যারা, তাদেরই দোষ, কারণ তারা ওদের পেছনে রাখবার, ঠেলে রাখবার চেষ্টা করেছেন। ফলে তারা, আমি যখন ওই 1998 নাগাদ প্রাইমারিতে ইংরেজি হবে কিনা, এইটা কতটা হবে, এইটা নিয়ে একটা কমিশন করেছিলাম, তখন আমি এইরকম পেয়েছি যে হ্যাঁ, এমনি চাষি, গ্রামের চাষি বলেছেন যেটুকু সুযোগ লেখাপড়ার পায়, বাংলায় হোক যাই হোক, আমাদের কোনো আপত্তি নেই, লেখাপড়ার সুযোগ পাচ্ছে না, যথেষ্ট। কিন্তু আবার অনেকেই বলেছেন, হয়তো ভ্যান গাড়ির চালক, তিনিও বলেছেন না, বাবুরা ইংরেজি জানে, ফলে বাবুদের অনেক সুখ সুবিধে পায়, আমার ছেলেটাকেও আমি ইংরেজি শেখাবো, দরকার হলে ইংলিশ মিডিয়াম স্কুলেই শেখাবো। এইটে এই 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 আকাঙ্ক্ষাটা, এই প্রতিযোগিতার আকাঙ্ক্ষাটা, আমাদের এই সমাজের এই বিচ্ছেদটা, এই ওপরে নিচে অবস্থানটা, একদল আধিপত্য করছে, আরেক দল সেই আধিপত্য সহ্য করছে। তখন আধিপত্য যারা সহ্য করছে এবং অপমানিত হচ্ছে, তাদের মনের মধ্যেই আকাঙ্ক্ষাটা ওই ওপর থেকেই চাপিয়ে দেওয়া হয়েছে। এইটা সমাজের একটা আহ পরিণতি বলা যায়, পরিণাম, সমাজটা যেভাবে তৈরি হয়েছে উপনিবেশে। এই হচ্ছে, এই যে দেশ, রাষ্ট্র যদি সবাইকে সমান সুযোগ করে দিতে পারে, বাংলা মাধ্যম স্কুলগুলোতেও যদি ভালো করে ইংরেজি শেখানো হয়, বাংলা মাধ্যম স্কুলগুলোতে এক সময় তো পশ্চিমবাংলায় ছিল, পশ্চিমবাংলায় একদম। সরকারি স্কুলগুলোতে চমৎকার বাংলা এবং চমৎকার ইংরেজি শেখানো হতো। আমি নিজে তো বাংলা বাংলা, মাধ্যম, আমি এটাই আমি বলতে বাংলা চাইছিলাম, আপনি মাধ্যম তো বাংলা স্কুলেই পড়েছি, আমি উদ্বাস্তুদের স্কুলে পড়েছি, উদ্বাস্তু হয়ে এসে একেবারে দরিদ্র, হত দরিদ্র উদ্বাস্তুদের স্কুলে পড়েছি। কিন্তু যখন আমার মনে হলো যে আমার একটু ইংরেজি শেখা দরকার, সেটা বিএ পাস করবার পরে আমার মনে হলো যে এ পর্যন্ত যথেষ্ট ইংরেজি ভালো করে শেখা হয়নি, যে ইংরেজিটা একটা ক্ষমতা বা আরো উচ্চশিক্ষার রাস্তা তখনো পর্যন্ত ছিল। তখন আমি আস্তে আস্তে নিজেই পরিশ্রম করে, ইংরেজি খবরের কাগজ পড়ে, অভিধান ব্যবহার করে, ইংরেজি গল্প উপন্যাস পড়ে ইংরেজিটা কাজ চালাবার মতো করে শিখলাম। এবং তখন আমি নানা রকম করে ফুলব্রাইট বৃত্তির একটা দরখাস্ত করলাম, ফুলব্রাইট বৃত্তি পেলাম, পেয়ে বিদেশে গেলাম, বিদেশে গিয়ে MA PhD করলাম ভাষা বিজ্ঞানে, সেখানে বিদেশের বিশ্ববিদ্যালয়ে পড়ালাম, আমেরিকান ছেলে মেয়েদের পড়ালাম, কিচ্ছু অসুবিধা হয়, কিচ্ছু অসুবিধা হয়নি। এখন আমার কাছে আমেরিকার থিসিস কখনো কখনো আসে, আমি সেগুলো দেখি। ফলে এইটা যদি আমরা ভাবি যে আমি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়লাম না বলে আমার ভবিষ্যৎ একেবারে নষ্ট হয়ে গেল, সেটা কিন্তু একেবারেই ভুল হবে। আমার মনে হয় যারা বাংলা মাধ্যম স্কুলেও পড়ে, তারাও যদি একবার ভাবে যে আমি ইংরেজিটা ভালো করে শিখবো, নিজে চেষ্টা করে শিখতে পারে, এবং তার থেকে তার অনেক সুযোগ খুলে যেতেই পারে। এটা হলো আমার কথা আর কি। এবং এই সমাজের এই যে আধিপত্যের এ, সিঁড়ি, ওপরে একজন নিচে একজন, সেটাও আস্তে আস্তে ভাঙতে পারে, এটাই আমার মনে হয়। স্যার, আমি এখান থেকে পরের প্রশ্নে আসি। এগুলো আমার জিজ্ঞাস্য বলতে পারেন, খুব সাধারণ মানের আমরা নাগরিক বলতে পারি, যে ধরুন ভাষাকে তো একটা যত্ন করতে হয় দু তরফ থেকে। একটা তরফ হচ্ছে সমাজ, সেই সমাজটা যত্ন করবে তার ভাষাকে, যেটা আমরা করে উঠতে পারলাম না। আরেকটা হচ্ছে সরকার। আমি এই সরকার কোনো রাজনৈতিক দল বলছি না, সরকার তো সরকারি, সে তো আর কোনো রাজনৈতিক না, দল থাকে না। সেটা একটা সরকারের যদি, প্রশাসন। হ্যাঁ, একটা সেই প্রশাসন থেকে এবং সমাজ থেকে যদি আমাদের যত্নটা বেরিয়ে আসতো, বাংলা ভাষার প্রতি অনেকে ভাবেন, বা আমরাও মাঝে মাঝে ভেবে ফেলি, বাংলা ভাষার যত্নের কথা বলতে গিয়ে যেন ইংরেজি বা অন্যান্য ভাষাকে আমরা নিন্দে করছি। মোটেই তা তো নয়, মোটেই তা তো নয়। না, তো আমাদের কোথাও সমাজেও হলো, আপনি যেটা বললেন, দেখুন প্রচুর বাংলা মাধ্যম স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, এবং এই যে বন্ধ হয়ে যাচ্ছে, আমরা আমাদের ওদিকেও দেখছি যে বিভিন্ন কথা ওঠে যে এই কটা স্টুডেন্ট নিয়ে কি করে চলবে। তো অথচ একটি ইংরেজি মাধ্যম, মানে হাজার হাজার স্টুডেন্ট,
হ্যাঁ, এটা হয়েছে, এই কারণেই হয়েছে যে রাষ্ট্র বাংলা মাধ্যম স্কুলগুলোকে যথেষ্ট পরিমাণে যত্ন করছে। কারণ ইংরেজি মাধ্যম স্কুলগুলোতে পোশাক, আশাক, বাড়ি ঘর, সমস্ত ব্যবস্থা, টয়লেটের ব্যবস্থা বা এই যে ব্যবস্থাটা করা হচ্ছে, কারণ তারা অনেক টাকা পায়, অনেক টাকা তাদের মানে চার্জ করে তারা। কিন্তু বাংলা মাধ্যম স্কুলে, সরকারি স্কুলগুলোতে সেই যত্নের চেহারাটা নেই, শিক্ষকও নেই। এই তো শুনলাম শিক্ষামন্ত্রী বলেছেন 55,000 শিক্ষকের পদ খালি। শিক্ষক না থাকলে কোথায় যাবে ছাত্ররা? কেন যাবে ছাত্ররা? শিক্ষক নেই, স্কুল চলে না, তাহলে কোথায় যাবে? তো সেই সমস্যাটা রাষ্ট্রের অবহেলা, রাষ্ট্রের উদাসীনতা একটা আছে। এটা রাজনীতির ব্যাপার না, এটা হচ্ছে না, এটা ঘটনা। রাজনীতির ব্যাপারই এটা নয়। ঘটনা, এটা হচ্ছে ঘটনা যে রাষ্ট্র যদি এই যত্নটা না নেয়, 55,000 শিক্ষকের পদ যদি খালি থাকে, তাহলে কিভাবে পড়াশোনা হবে? তো সেই কারণেই সরকারি স্কুলগুলোতে ছাত্রছাত্রী কমছে। যাদের একটু সম্বল আছে, তারা যে কোনো ধরনের তৃতীয় শ্রেণীর ইংরেজি মাধ্যম স্কুল হলেও সেখানে পাঠিয়ে দিচ্ছে। কোনো সম্বল হ্যাঁ, নয় স্যার, হ্যাঁ, অনেকটা সময় নিজের মানে আর- সীমানা পেরিয়ে হ্যাঁ, গিয়েও করছে, হ্যাঁ, জানি তো, আমি জানি তো, সীমানা পেরিয়ে গিয়েও সীমানা করছে। ক্ষমতার অতিরিক্ত তারা করছে। তো কিন্তু আমার মনে হয় যে এটা সম্পূর্ণ রাষ্ট্রের দায় যে সরকারি স্কুলগুলোকে ভালো করে চালানো, শিক্ষক, উপযুক্ত শিক্ষক নিয়োগ করা। শিক্ষক নিয়োগ নিয়ে তো নানান রকম খবর আমরা পাচ্ছি, এটা আমাদের লজ্জিত করছে প্রদেশ হিসেবে। এবং উপযুক্ত শিক্ষক আছে, আমাদের ছেলে মেয়েরা শিখছে। যারা রাস্তাঘাটে বসে আছে তাদের মধ্যে যোগ্যতর প্রার্থীর ক্ষেত্রে প্রমাণিত, তারা ভালো করেছিল। তো সেই সব কারণে যে সরকারি স্কুল যদি এখনো উন্নত হয়, তখনও আমাদের ছেলেমেয়েরা বাংলা মাধ্যমেই পড়তে পারে, এবং বাংলা মাধ্যমেই পড়ে তারা দেশ বিদেশে যেতে পারে। কারণ আমি বিদেশে ছিলাম 6 বছর, আমি দেখেছি যে অধিকাংশ ছাত্র ছাত্রী যেখানে যারা তারা প্রতিষ্ঠিত অধ্যাপক হয়েছে বাংলা মাধ্যমে পড়া। এটা সেদিনই এসেছিল বঙ্গবাসী কলেজে পড়া, এটি কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রির ছাত্র। সে আমেরিকায় প্রফেসর হয়ে রিটায়ার করেছে, সে আমাদের খুব প্রিয়, আমার ছোট ভাইয়ের মতো এসেছিল। তো এটা এরা এই গরিব কলেজ, সবাই যে প্রেসিডেন্সিটা নাও হতে পারে, গরিব কলেজ, বঙ্গবাসী কলেজ বা সুরেন্দ্রনাথ কলেজ বা আশুতোষ কলেজ, এই কলেজগুলো থেকে গিয়ে তারা ওদেশে খুবই তারা প্রতিষ্ঠা পেয়েছে। ফলে এটা একটা কুসংস্কার যে ইংরেজি মাধ্যম পড়লেই আমরা দেশ বিদেশে যেতে পারবো। তা নয়, বাংলা মাধ্যম পড়ে ইংরেজি ভাষাটা একটু ভালো করে শিখে যেতেই পারে তারা। এই ছেলেটি তো খুবই মানে কি বলবো, নির্দোষ ছেলে ছিল। শিকাগোতে দাঁড়িয়ে সে বাসের ড্রাইভারকে হিন্দি ভাষায় জিজ্ঞেস করছে, বাস হাইড পার্ক জায়গা, মানে হিন্দি ভাষায় জিজ্ঞেস করছে। কালো কন্ডাক্টর সে হাইড পার্ক শুনে বলছে ইয়েস কেমন আপ, হ্যাঁ কেমন। তো সে একেবারে ইনোসেন্ট যাকে বলে, নিষ্পাপ নির্বিরোধী ছিল, সরল ছিল। বাংলা অভ্যেস সে ছাড়তে পারেনি, কিন্তু আস্তে 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 সেখানে প্রফেসর হয়েছে, ওখানে ভালো গবেষণা করিয়েছে প্রচুর। তার সাদা ছাত্রছাত্রী ডক্টরেট করে অন্য জায়গায় তারা ভালো চাকরি করছে। এইরকম গল্প অজস্র আছে। ফলে বাংলা মাধ্যমে পড়ে হীনম্মন্যতা বোধ করবার কোনো কারণ নেই, কিন্তু নিজের ভেতরে একটা জেদ রাখতে হবে। আমি, ঠিক আছে, আমি বাংলা মাধ্যমে পড়েছি, কিন্তু আমি ইংরেজিটা ভালো করে শিখবো। শিখবো। ইংরেজি ভাষা সম্বন্ধে ইংরেজরাই একটা কথা বলে, হি নোজ লিটল ইংলিশ, ও অনলি ইংলিশ নোজ। যে শুধু ইংরেজি জানে সে সামান্য ইংরেজি জানে। কেমন বাংলা সম্বন্ধে একই কথা, কারণ জ্ঞানটা এখন আন্তর্জাতিক ব্যাপার, আন্তর্জাতিক। জ্ঞানটা কোনো দেশের নয়, কোনো ভাষার নয়। ফলে তোমাকে ইংরেজিটা শিখতে হবে, সেটা তুমি নিজে ঘরে বসেও শিখতে পারো। এটার জন্য খুব বেশি মাইনে ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি হওয়ার কোনো কারণ নেই। আর একটা কথা বলি, অনেক সময় আমরা বাড়াবাড়ি করি ইংরেজি মাধ্যম স্কুলগুলো করে, যে ইংরেজি মাধ্যম স্কুলে বাংলা বা মাতৃভাষা বলতে দেওয়া হয় না। এটা সম্পূর্ণ ভুল একটা ধারণা। এটা এটা
মানে একেবারে তাকে তার নিজের ভাষায় কথা বলবার সুযোগ দিতে হবে, তাকে আবার ওই 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 ভাষা অন্যভাবে ইংরেজিতে কিভাবে বলা যায় সেটাও শিখিয়ে দিতে হবে। বাড়িতেও অনেক সময় মা বাবা ছেলে মেয়েদের সঙ্গে ইংরেজিতে কথা বলেন, ফলে তার তার ছেলের ভাষাটাও খিচুড়ি হয়ে যায়, ভাষাটা খিচুড়ি হয়ে যায়। ফলে এগুলো সম্পূর্ণ ভুল। দুটো ভাষাকে সম্পূর্ণ আলাদা রেখে দুটো ভাষা শেখানো যায়, ভাষার মধ্যে কোনো ঝগড়া নেই। এটা এটা হলো কথা। আমি বলছি যে ওই একটা স্বপ্ন, এবং এই স্বপ্নটার জন্য আমি যে একটা পরিশ্রম করব, এই জেদটা রাখতে হবে, লড়াইয়ের ইচ্ছেটা রাখতে হবে। তবে আমার তো কোথাও যেন মনে হয় যে বাচ্চাদের চেয়েও, ধরুন সমাজের কথা বলি, আমাদের সমাজ গড়ে উঠেছে এখন, সমাজ কিভাবে আপনারা অনেক বেশি বুঝতে পারবেন। যে আপনি যে কথাগুলো বললেন, যে উদাহরণগুলো বললেন, সেটা একটা সময়ের ফসল, তারপর সময়টাও বদলে গেল, ফসলও বদলে যাচ্ছে। এখন যেটা হচ্ছে, বাংলা ভাষা না জানাটা লজ্জার না, প্রায় গর্বের, এবং সেটা আমরা করে দিচ্ছি আমাদের সন্তানের জন্য। এটা কোথা থেকে যে আসলো, মানে আমি মানে আমার এটাই, মানে আপনাদের চিন্তার বিস্তারটা যেহেতু অনেক বেশি, মানে একটা সমাজ তার নিজের ভাষাকে এতটা অবহেলা কি কি কারণে করতে পারে? আমি তো বলছি শুধু তো সরকার নয়, একটা সমাজ তো নিজস্ব। আমরা তো দুর্গাপুজো চালিয়ে যাচ্ছি, অঞ্জলি দিচ্ছি, অথচ মানে যেগুলো যেগুলো আমাদের বিয়ে বাড়ির আমরা সব ধুতি ধুতি পাঞ্জাবি মানছি পড়ছি, বা হ্যাঁ শেরওয়ানি পড়ছি, অর্থাৎ আমরা ধর্মের ব্যাপারে বা এ ব্যাপারে ভয়ঙ্কর বাঙালি বাঙালি। বাঙালি। কিন্তু এই সমস্ত ব্যাপারে, শিক্ষা দীক্ষা ইত্যাদি ব্যাপারে আমরা সাহেব হতে চাই। আমরা সাহিত্য পড়তে চাই না, বাংলা সাহিত্য পড়তে চাই না, অথচ ইংরেজি সাহিত্য যে খুব বেশি পড়ি তা কিন্তু নয়। সস্তা চটকদার বাজার চলতি বই ছাড়া সত্যি ভালো ইংরেজি সাহিত্য বা অন্য দেশের সাহিত্য যে আমরা খুব বেশি পড়ি তা নয়। যাই হোক, এটার কারণ আর কিছুই না, কারণটা হচ্ছে এই যে এটা এটা ঊনবিংশ শতাব্দী থেকেই হয়েছে, কিন্তু এটা কিন্তু এখনকার নয়। যে আমি তোমাকে বলবো, এই এই ব্যাপারটা অন্যান্য দেশেও হচ্ছে, অন্যান্য ভারতের অন্যান্য সংস্কৃতিতে তাও হচ্ছে, তারাও ভয়ঙ্কর ইংরেজি কথা মিশিয়ে দেয় মারাঠির সঙ্গে। ফলে ওই ওই হিন্দির সঙ্গে ইংরেজি খিচুড়িকে বলে হিংলিশ, পাঞ্জাবির সঙ্গে ইংরেজির খিচুড়িকে বলে পানলিশ, এরকম তামলিশ হচ্ছে তামিল আর ইংরেজির খিচুড়ি। কেমন সব জায়গাতেই আছে, কারণ উপনিবেশ অঞ্চলে সাহেবরা রাজার জাত, তারা আমাদের চাইতে অনেক উঁচু দরের লোক, তারা স্বর্গের অধিবাসী। আমরা সবাই সাহেব হতে চাই, এটা উপনিবেশের একটা স্বাভাবিক স্বপ্ন। ইংরেজরা এটা দিয়ে গেছে, এইটা দিয়ে গেছে আমাদের, যে আমাদের মতো হও কেমন। তার ফলে ঊনবিংশ শতাব্দীতেও বলা হয়েছে যে তুমি স্পিক ইংলিশ, কি যেন, থিঙ্ক ইংলিশ, স্পিক ইংলিশ, থিঙ্ক ইংলিশ, ইভেন ড্রিম ইংলিশ, স্বপ্নেও ইংরেজি তুমি দেখো। এবং আমার খুব প্রিয় একটা অংশ আছে, এটা মধুসূদনের মতো ইংরেজি তো আর কেউ জানতেন না, খুব কম জানতেন। তার একেই কি বলে সভ্যতা বলে যে প্রহসনটা আছে, তাতে প্রথম অঙ্কে বোধহয় তৃতীয় দৃশ্য, তাতে একটা চমৎকার বন্ধুদের সংলাপ আছে। মধুসূদন ঠিক ধরেছিলেন যে আমাদের এই হীনম্মন্যতার ব্যাপারটা, যে নব, কালী, এই সমস্ত বন্ধু বান্ধব একটা জায়গায়, আমরা এখন যাকে খারাপ পাড়া বলি, সেই খারাপ পাড়ার একটি বাড়িতে গিয়ে তারা মদ টদ খেয়ে আমোদ করবে। এখন কালী টালি আগে এসে বসে আছে, নব আসছে অন্য জায়গায় একটু মদ কিনে, তারা একটু মদ খেয়ে আসছে। তাহলে নব এসছে, এসে বলছে আমাদের একটু এক্সকিউজ করতে হবে, আমাদের একটু লেট হয়ে গেল। কারণ কালী বলছে দ্যাটস এ লাই, মিথ্যে কথা। নব ভয়ঙ্কর রেগে গেছে, ভয়ঙ্কর রেগে কালীকে মারতে যায় আর কি। তখন বন্ধুরা জাপটি করে দুজনকে সামলাচ্ছে। তখন নব গজরাতে গজরাতে বলছে যে ও আমাকে বলে যেতে দাও যেতে দাও, এটা হচ্ছে এই বন্ধুদের মধ্যে এরকম হওয়া উচিত না। নব বলছে কি, ও আমাকে লায়ার বললো, সেটা আমি ক্ষমা করে দেব। ও আমাকে বাংলা করে মিথ্যেবাদী বললে না কেন, তাতে কোন শালা রাখলো? বুঝতে পারছি, বাংলা মিথ্যেবাদী বললে
সেটা গায়ে লাগে না, কিন্তু ইংরেজিতে লায়ার বললে সেটা গায়ে লাগে। এটা আমি বহু জায়গায় লিখেছি, বলেওছি, কিন্তু এই ব্যাপারটা থেকে গেছে, এই ঔপনিবেশিক আমার আর ভুল ধারণা, কতগুলো কুসংস্কার, যে ইংলিশ মিডিয়ামে না পড়লে ভালো ইংরেজি শেখা যায় না। আরে অমর্ত্য সেন থেকে শুরু করে নীরজ চৌধুরী, আমাদের সমস্ত হ্যাঁ, সবাই সবাই তো বাংলা সবাই মিডিয়ামের ছাত্র, যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে যে কটকে তারা রেভেন্সা কলেজ বাঙালিদেরই খুব প্রায় কলেজ ছিল, এইরকম সবাই বাংলা সবাই মিডিয়ামে। আমাদের যে প্রতিটা স্কুলের হ্যাঁ, মাস্টারমশাইরা হ্যাঁ, হ্যাঁ, ইংরেজির, তারা হ্যাঁ, সবাই তো বাংলা সবাই মাধ্যমে পড়েছে। বাংলা মাধ্যমের, এবং আমাদের ইংরেজির অধ্যাপক যারা ছিলেন, আমার বন্ধু শ্রমিক বন্দ্যোপাধ্যায়, শ্রমিক তো জগবন্ধু হ্যাঁ, বাংলা ইনস্টিটিউশনের ছাত্র, মাধ্যমে চিন্ময় গুহ, মানে হুম, ইংরেজি একটা বিশাল ব্যাপার, বিশাল। চিন্ময় তো জগবন্ধু ইনস্টিটিউশনের ছাত্র, বাংলা মাধ্যমের ছাত্র। এরা কেন বুঝতে পারে না যে বাংলা মাধ্যমে ভালো? তবে এইখানে রাষ্ট্রের দায়িত্বের কথা এসে পড়ে, যে বা সরকারি স্কুলগুলোকে, যেমন হিন্দু, হেয়ার, সংস্কৃত কলেজিয়েট স্কুল, এই স্কুলগুলোকে ভালো মানে আবার তুলে আনতে হবে। জেলা স্কুলগুলো একসময় খুব ভালো খুব ছিল, ভালো ছিল। এখন তো জেলা স্কুলের একই অবস্থা। কেমন, আর নানা জেলায় অনেক স্কুলের খুব সুনাম ছিল, এখনো মফস্বল থেকে অনেক ছেলে মেয়ে ভালো রেজাল্ট করে। তো তাদের সেই সব স্কুলগুলোকে আরো বেশি শক্তিশালী করা, সমৃদ্ধ করা, ভালো শিক্ষক দেওয়া, এটা সরকারের দায়, এই দায়টা সরকারকে বহন করতেই হবে। আসলে আমার মনে হয় যে আপনি যা বললেন কুসংস্কার, আর কুসংস্কার বোধহয় সংস্কার চেয়েও বেশি শিকড়ে প্রথিত হ্যাঁ, হয়। হ্যাঁ, হ্যাঁ, মানে সংস্কার যত না যায় গভীরে, তার চেয়ে কুসংস্কার অনেক বেশি ঠিক, গভীরে, ঠিকই তাই, তাকে উৎপাটন করাও হয়তো কঠিন হয়ে দাঁড়ায়। ঠিকই তাই। স্যার, এবার আসবো মানে একটা অন্য একদম বিষয়ে। উম, আপনি, আমি যতটুকু শুনেছি, আপনি নান্দিকারে নাটক করতেন, অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনায় নাটক করেছেন। এই নাটক যেহেতু আমাদের এই চ্যানেলটা বিশেষত নাটকের বিষয়ে আমরা বেশি থাকি, ভালো, হুম, খুব ভালো। তো কেন নাটকটা ওই বাংলা ভাষার মতন প্রায়, হ্যাঁ, দুও রানীর মর্যাদা পেয়েছে। হ্যাঁ, তো আহ, সেই ব্যাপারে আপনাকে প্রশ্ন করছি যে নাটকের প্রতি এই আকর্ষণ বা প্রেম আপনার কিভাবে আসলো? আহ, দেখো, ছেলেবেলাতে স্কুলে নাটক করেছি, মাস্টারমশাইরা বলেছেন এটা কর, সেটা করেছি, পাড়াতেও করেছি নাটক। ফলে ওই সাধারণ বাঙালি ছেলে মেয়েদের যে সুযোগ হয় অনেক সময়, মেয়েরা যেমন নাচে তেমনি ছেলেরাও হয়তো নাটক করে। কিন্তু আমার আসল নাটকের সঙ্গে জড়িয়ে যাওয়ার ব্যাপারটা ঘটলো আমি যখন ওই 1960-61 সালে MA তে পড়ি, সেকেন্ড ইয়ারে। তখন ওই আমার বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়তেন আমার চেয়ে এক ক্লাস উঁচুতে সতীন সেনগুপ্ত নাট্যকার, হুম, তার ছেলে দীপেন্দ্রনাথ সেনগুপ্ত, নাট্যার্ঘ বলে পরে যিনি দল করেছেন। তো তার সঙ্গে আমি নাটক করতে লাগলাম, কারণ ইউনিভার্সিটিতে ওই বিভিন্ন ডিপার্টমেন্টে একটা প্রতিযোগিতা হলো। সেই প্রতিযোগিতায় দীপেন্দ্রর সঙ্গে আমি একটা নাটক, দীপেন্দ্র আমাকে বেছে নিলেন, নিয়ে একটা নাটক হলো দাও ফিরে সে অরণ্য বলে, চিত্তরঞ্জন ঘোষের। তো সেইটাতে আমি ফার্স্ট হয়ে গেলাম অভিনেতা হিসেবে, প্রথম পুরস্কার পেলাম। আমার পুরস্কার পাওয়ার পেছনে রহস্যটা হচ্ছে, অজিতেশ আমাকে একবার ওই ওই রোলটা দেখিয়ে দিয়েছিল, আচ্ছা, রাজার রোলটা দেখিয়ে দিয়েছিল, আমি একদম হুবহু অজিতেশকে নকল করে, এবং আমার পাশে কেউ আর দাঁড়াতে পারলো না। দীপেন্দার দল একটি ছিল তখন, অনুকার, নান্দিকা থেকে সরে এসে অনুকার করেছিল। দীপেন্দার দলে আমি এই নাটক দাও ফিরে সে অরণ্য, চেকফের শুভ প্রস্তাব, এইগুলো করতে লাগলাম। বড় নাটক জলছবি বলে অজিতেশের একটি নাটক, সেটাও করেছি, নায়কের ভূমিকা ছিল। তারপরে অজিতেশের আরেকটা নাটক সেতু বন্ধন, তাতেও আমি করেছিলাম বিশ্ববিদ্যালয়ে। তারপরে অজিতেশ আমাকে পছন্দ হয়ে গেল। তখন একদিন আমি গেলাম নান্দিকারে, 1964 ডিসেম্বরে বোধহয়। তারপর থেকে আমি নান্দিকারে 1964 থেকে 1969, এই 5 বছর আমি
নাটক করেছি। আমার বড় নাটকে একটা লোক ছিল, শের আফগান বলে শের নাটক, আফগান, সেটা হ্যাঁ, বহুবার করেছি, মানে পেরানুদ্দৌলা। 300 সাড়ে 300 বার করেছি। 1966 হয়েছিল দলটা ভাঙার পর, তখন আচ্ছা, বিভাস তখন বিভাস বাবুরা বেরিয়ে চলে এসছে। এলেন 1966-তে। তারপরে শের আফগান, কিন্তু ওয়ান অ্যাক্টে অনেক করেছি একাঙ্ক নাটকে। বিশেষ করে আমার নিজের যেটা সবচেয়ে প্রিয় এবং ভালো অভিনয় বলে আমার মনে হয়, লেসন বলে ইউনেস্কোর লেখা দ্য লেসন, নীলিমা নামে হয়েছিল। তাতে মূল ভূমিকাটা, প্রফেসরের ভূমিকা, শিক্ষকের ভূমিকাটা আমি করেছিলাম। সেটা আমার মনে হয় আমার আমার শ্রেষ্ঠ অভিনয় এ পর্যন্ত। তো এই 5 বছর আমি একদম চুটিয়ে গ্রামে গঞ্জে, কলিয়ারি অঞ্চলে, বম্বেতে, দিল্লিতে, এলাহাবাদে, এই সমস্ত জায়গায় নাটক করে বেরিয়েছি আমি। তারপর কি মানে সময় অভাবে আর? না, তারপরে আমি বিদেশে চলে গেলাম। আচ্ছা, বিদেশে, হ্যাঁ, আপনি কি ফুলব্রাইট গেলেন? হ্যাঁ, পেলাম ফুল একটা, ব্রাইটে গেলেন, হ্যাঁ। গেলাম, আমেরিকায় ছিলাম। ওই জায়গায় আমেরিকাতেও নাটক নাটক। করেছি ইংরেজিতে। গিরিশ কার্নাডের যে নাটকটা হায়াবাদানা, আচ্ছা, হ্যাঁ, হাই বাদন। সেইতে প্রথম আমরা শিকাগোতে ওই আমেরিকান ছাত্রছাত্রীদের নিয়ে, অধ্যাপকদের নিয়ে আমরা করি শিকাগোতে, সেটাতে আমি অভিনয় করি। তারপর ওখানকার শিকাগোর বাঙালিদের নিয়ে আমি মনোজ মিত্রের এই কেনারাম বেচারামটা করেছিলাম। তারপর দাও ফিরে সে অরণ্য করেছিলাম। এইরকম। কিন্তু তারপরে আর সক্রিয় নাট্য জীবন আর রইল না, সংসার এবং অধ্যাপনায় ব্যস্ত হয়ে অধ্যাপনা। পড়লাম। কিন্তু নাটক নিয়ে যে ভাবনা চিন্তা শুরু হয়েছিল, পড়াশোনা, সেটা নিয়ে আমার প্রথম বইগুলো, নাট্যমঞ্চ নাট্যরূপ বলে একটি বই, সেটি এখনো খুব চলে, দেশ পাবলিশিং থেকে বেরিয়েছে এখন। সেই বইগুলো আমার ওই না তিনটা, অবশ্যই পরেও একটা বই বেরিয়েছে, একাধিক বই, নাটক নিয়ে গোটা চারেক বই আছে আমার। স্যার, আমরা এই অমূল্য অনুষ্ঠান বা আড্ডা শেষ করব যদি সম্ভব হয়। আপনাকে বলিনি, আপনি তো একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং চর্চা করেছিলেন এক সময়। মানে আমি এখন বলছি না যে এখন পারেন, যদি আজকে আপনার কণ্ঠে একটা গান শুনে আজকে এই অনুষ্ঠানটা শেষ হয়, আমি আপনার এমনি ক্যাসেট ভাবনা থেকে যেটা বেরিয়েছিল, বাহ! হ্যাঁ, হ্যাঁ, তারও সেগুলো শুনেছি। কিন্তু আজকে যদি আমাদের দর্শক মানে ডক্টর পবিত্র সরকারকে তো আমরা মাস্টার মশাই ভয়ের ভাবি, কিন্তু একজন আমরা নাট্য অভিনেতার সন্ধান পেলাম, এবার আমরা একজন সঙ্গীত শিল্পীরও সন্ধান পেতে চলেছি। শুনুন আপনারা, যতটুকু হয়। আচ্ছা, ঠিক আছে। ওদের কথায় ধাঁধা লাগে, তোমার কথা আমি বুঝি। ওদের কথায় ধাঁধা লাগে, তোমার কথা আমি বুঝি। তোমার আকাশ, তোমার বাতাস, তোমার আকাশ, তোমার বাতাস, সবই দেখি সোজা সুজি ওদের কথায়। হৃদয় কুসুম আপনি ফোটে, জীবন আমার ভরে ওঠে। হৃদয় কুসুম আপনি ফোটে, জীবন আমার ভরে ওঠে। দুয়ার খুলে চেয়ে দেখি হাতের কাছে, এ আমার হাতের কাছে সকল পুঁজি। ওদের কথায় ধাঁধা লাগে, তোমার কথা আমি বুঝি ওদের কথা। নমস্কার। এর চেয়ে আর কিছু বেশি বলছি না আজকের জন্য। ধন্যবাদ।